অষ্টম শ্রেণী বাংলা। আজকে আমরা একটা গল্প পাঠ করব। গল্পটার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। আমরা চন্দ্রগুপ্তকে জানি, পড়েছিলাম ক্লাস 7-এ। সেই নন্দ রাজাকে হারিয়েছিল। সেই চন্দ্রগুপ্তের নাম অনুসারে গল্পটা লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। খুব ভালো গল্প। আমি তোমাদের আস্তে আস্তে পড়িয়ে দিচ্ছি, বা যেখানটার যেটা মানে হবে বলে দেওয়ার চেষ্টা করছি। আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অনুসরণী উত্তরগুলো নিচে দিয়ে পেয়ে যাবে। ডেসক্রিপশনে ক্লিক করলে পরবর্তী ভিডিওর মধ্যে পেয়ে যাবে। চলো, এই চন্দ্রগুপ্ত গল্পটা শোনার আগে একটু ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, পিছনে ফিরে যাই, তাহলে এই গল্পটা আমাদের খুব ভালো লাগবে। আমরা এই গল্পটাতে সেকেন্দার অর্থাৎ আলেকজান্ডারের কথা আমরা জানতে পারব। দেখো, এই আলেকজান্ডার যেদিন সম্রাট হয়েছিলেন সেদিন থেকেই তিনি দেশ বিজয়ে বেরিয়েছিলেন। গ্রিক দেশে তার বাড়ি। আমরা জানি পার্সিপ্লাস ধ্বংস করে আফগানিস্তান পেরিয়ে এসে ভারতবর্ষে যখন এলো, তখন ভারতবর্ষের পুরু সঙ্গে তার যুদ্ধ হয়। পুরু তাকে যুদ্ধ পুরু হেরে যায়। আলেকজান্ডারের কাছে কেউ জিততে পারেনি। তার দম্ভ, তার যে সেনাবাহিনী, রণকৌশল গোটা এশিয়া মহাদেশে একটা ত্রাস সৃষ্টি করেছিল, আমরা জানি। তা পুরু হেরে যাওয়ার পর একটা কথা বলেছিল, বলেছিল যে সম্রাট, এত বড় সাম্রাজ্য নিয়ে আপনি কি করবেন? তখন আলেকজান্ডার ভেবেছিল যে না, এবার আমার ফিরে যাওয়া দরকার। সত্যিই তো, আমি কার কাছে বাধা পেলাম? তিনি আমাকে কি শেখালেন? তবে কিছুদিন ভারতে আমি থাকব, থেকে আমি চলে যাব। যেতে যেতে নাকি তিনি মারা গিয়েছিলেন। অর্থাৎ তার জীবনে খুব একটা আমরা জানি, আরও তোমরা হয়তো জানতে পারবে আরও কিছু পড়লে। সে আলেকজান্ডার ভারতবর্ষে এসে যখন জয় করলো, কিছু জায়গা জয় করার পর যখন ফিরে যাচ্ছে, অর্থাৎ যুদ্ধ করবে না, তারপর থেকেই সেই গল্পটা শুরু। দেখো, এইখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, একটা নদীর মতো আঁকা আছে, সিন্ধু নদী, নদীর তীর। দূরে অনেকগুলো গ্রিক জাহাজ দাঁড়িয়ে আছে। সময়টা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তা সন্ধ্যা দিয়েছে এখানে, কালটা হচ্ছে সন্ধ্যা, কিন্তু এইখানটায় আমরা দেখতে পাবো সূর্যরশ্মি মুখের উপর আসিয়া পড়িয়াছিল, অর্থাৎ সন্ধ্যা হবার আগের মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা গল্পটা পাঠ শুরু করি। নদতটে, নদ বলছি কেন, সিন্ধু নদী, গঙ্গা মেয়ে ছেলের নাম, দামোদর বেটা ছেলের নাম, তো সিন্ধুটাকে এখানে যেন বেটা ছেলের নাম হিসাবে ধরেছি। সেজন্য নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। অর্থাৎ সন্ধ্যা তখনও কিন্তু হয়নি, সূর্য ডোবার পর তো সন্ধ্যা নামবে। কিন্তু সেই কোন নদতটে? সিন্ধু নদতটের কাছে দাঁড়িয়ে আছে। হেলেন সেলুকসের হাত ধরিয়া তাহার পাশে দণ্ডায়মান। এটা তো একটা নাটক যাত্রার মতন লেখা হয়েছে। দেখতে পাচ্ছি হেলেন কিন্তু এই গ্রিক সেনাপতি সেলুকাসের মেয়ে, কন্যা। সূর্যরশ্মি তার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। দারুণ লাগবে দৃশ্যটা, অবশ্যই একটা ভালো দৃশ্য। সেকেন্দার বলছে, সত্য সেলুকাস। সেকেন্দার এখানে আমাদের আলেকজান্ডার কি আমরা জানবো। সত্য সেলুকস, কি বিচিত্র এই দেশ। দেখুন, মহান সম্রাট বলছে কথাটা। কি বিচিত্র এই দেশ, দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আবার রাত্রিকালে শুভ্র চন্দ্রামা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। কি বলতে চাইলো? দিনের বেলায় প্রচণ্ড গরমে সূর্য নীল আকাশকে যেন পুড়িয়ে দিয়ে দিচ্ছে, আবার রাতের বেলায় একটা স্নিগ্ধ চন্দ্র এসে তাদেরকে স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় ভরিয়ে দিচ্ছে। হয়তো কি গিরিকি দেশে দেখা যায় না? হয়তো না, এরকম দৃশ্য তিনি দেখেননি, বা যে কদিন ছিলেন দেখেছেন তো। তামসী রাত্রে অগণ্য
উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। দেখো, তামসী মানে অন্ধকার রাত্রে, অগণ্য উজ্জ্বল, যেটা গোনা যায় না, উজ্জ্বল জ্যোতিপুঞ্জ, অর্থাৎ আকাশে তারা নক্ষত্র দিয়ে বলা হয়েছে, যখন ঝলমল করে আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। কেন আতঙ্কে চেয়ে থাকে? তার কাছে যেন একটা বিস্মিত, বিস্মিত কথাটা এখানে কিন্তু বেশি, অবাক হয়ে যেন চেয়ে থাকে। প্রাবুটে ঘন কৃষ্ণ রাশি মেঘ গুরু গম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। এখানটা কি বলতে চাইলেন? যে প্রাবুট ঘন কৃষ্ণ রাশি মেঘ মানে বর্ষাকালে ঘন কালো মেঘ গুরু গম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দেখি, অবাক হয়ে দেখে, এর অব্রভেদী তুষার মৌল নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দেখো, যে তিনি নিশ্চয়ই বর্ষাকালের সময় দৃশ্য দেখেছেন, সেই জন্য বলছে আর কি, যে এরা অব্রভেদী তুষার মৌল। অব্রভেদী মানে কি গো? আকাশ স্পর্শ করে আছে এমন, বা আকাশ চুম্বী। তুষার মৌল মানে কি গো? বরফে ঢাকা পর্বত। হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়ের পর্বত শ্রেণী, স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এরা বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। অর্থাৎ এর বিশাল নদ নদী মানে ওই হিমালয় থেকে যে নদীগুলো বেরোচ্ছে উদ্যম গতিতে, উদ্যম গতি বলতে উল্লাস, প্রবল ভাবাবেগ নিয়ে, মানে অদম্য অবস্থায় ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। মানে ভারতের মরুভূমিটাও আবার গরম উত্তপ্ত বালি নিয়ে যেন খেলা করছে, এটাই বলতে চাইছে। মরুভূমিতে তো বালি থাকে। দেখো, আকাশের বর্ণনা দিল, আমাদের বর্ষাকালের বর্ণনা দিল, আমাদের মানে রাতের আকাশটারও বর্ণনা দিল আরেকজন। সেলুকাস তো মানে সম্রাট, সেলুকাস বলছে সত্য সম্রাট। সেখানটা আবার বলছে, কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তালিবন কি গো? আমরা সেই তাল গাছ জানি না, সেই তাল গাছের কথা বলছে। কোথাও বিরাট বট স্নেহ ছায়া চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের তো দেশ বট গাছে অনেক অনেক বট গাছ আছে, সেই বট গাছ, বট বৃক্ষর কথা তিনি এখানে তুলেছেন। কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে। মদমত্ত মানে কি গো? মদমত মানে হচ্ছে অত্যন্ত দাম্ভিক প্রকৃতি। মাতঙ্গ মানে হাতি। জঙ্গ মানে জঞ্জাল বা অস্থাবর গতিশীল অবস্থায়, পর্বতসম মন্থ ধীরে চলেছে। তার মানে অহংকারী হাতি, অর্থাৎ অহংকার দাম্ভিক, অত্যন্ত দাম্ভিক হাতি যেন সে হেঁটে চলেছে মন্থর গতি। হাতি তো আস্তেই হেঁটে চলে। কোথাও ভুজঙ্গম অলস হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে। মহাভুজঙ্গম মানে কি গো? মহাভুজঙ্গম হচ্ছে বিশাল আকার সাপ। অলস হিংসার মতো সাপ তো বেকা, মানে বক্রভাবে পড়ে থাকে। অর্থাৎ পাহাড় দেখে যেন তিনি মহাভুজঙ্গ মনে করছেন পর্বতগুলোকে, হিমালয় পর্বত যেটুকু দেখছেন। কোথাও বা মহাসিংহ কুরাঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনের মধ্যে শূন্য পেক্ষণে চেয়ে আছে। মহাসিংহ অনেক বড় সিং নিয়ে, কুরাঙ্গম মানে হচ্ছে হরিণ, মুগ্ধ বিস্ময়ে নির্জন বনের মধ্যে যেন পেক্ষণে চেয়ে আছে। মানে কি বলতে চাইলো? পেক্ষণে মানে হচ্ছে যে মানে দেখে, চোখে, মানে শূন্য চোখে, শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। আর সবার ওপরে এই সৌম্য
গৌড় দীর্ঘক্রান্তি জাতি এই দেশ শাসন করছে। দেখো জাতিটাকে কি বলে বর্ণনা করলো, সৌম্য, তারপর কি বলল, গৌড়বর্ণ দীর্ঘক্রান্তি জাতি, তাদের মুখে শিশু সারল্য, দেহে আছে বজ্রের শক্তি, চোখে আছে সূর্যের দীপ্তি, বক্ষে ব্যাতার সাহস। তাহলে দেখো কি ভারতবাসীকে কিভাবে সম্মান দিচ্ছে। এই সূর্য পরাজয় করে আনন্দ আছে। পুরোকে বন্দি করে যখন আমি আনি যখন, সে কি বললে জানো, আমি একটু আগেই তোমাদের বলেছিলাম, সে পুরুর কাছে বাধা পেয়েছিল, শেষ তার কাছেই বাধা পেয়েছিল তার দিগ্বিজয়ে। সেলুকাস বলছে কি সম্রাট কি বলল? সেকেন্দ্রা বলল, আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো, তুমি তো হেরে গেছো, তো আমার কাছে এবার কীরকম আচরণ প্রত্যাশা করো তুমি? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, অর্থাৎ গলা কাঁপলো না, ভয় করলো না, বলে দিল রাজার প্রতি রাজার আচরণ, আমিও রাজা এখানকার, আপনিও রাজা, তাই রাজা যেমন রাজাকে আচরণ করে সেরকম আচরণ আমারও চাই। পুরো বলেছিল, ভাবলাম একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে রাজ্য প্রত্যার্পণ করলাম, অর্থাৎ সেই পুরোকে না তখন তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল এবং সঙ্গে অনেক পয়সা করিয়েও দিয়েছিল, যাতে পুরো রাজ্যটাকে ভালোভাবে আবার চালাতে পারে। মহান বীর, মহান মানুষ দিয়ে বলছি, সেলুকাস বলছে সম্রাট মহা অনুভব, অর্থাৎ তিনি মহান মানুষ, এরকম ভাব একটা দিল। সেকেন্দ্রা বলছে মহা অনুভব, রাজা আবার একজনটা বলছে তারপরে তার সঙ্গে অনুরূপ ব্যবহার করা সম্ভব কি বলো সেনাপতি তুমি? হ্যাঁ, যাই হোক, মহৎ কিছু দেখলে একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নেই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, জগতে একটা কীর্তি রেখে দিতে চাই। তার মানে এটা বুঝতে পারছি, বললাম না আগে যে আলেকজান্ডার যেদিন থেকে সম্রাট হয়েছিল সেদিন থেকেই যেন শৌখিন দিগ্বিজয় বেরিয়েছিল। দেখো তারপরে আবার বলছে সেলুকাস, তবে মানে সেনাপতি বলছে সেলুকাস, তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? আপনি পুরুর কাছে হেরে গেলেন, পুরু আপনার কাছে হেরে গেল, আপনি পুরুকে আবার সব ফিরিয়ে দিলেন, বললেন কিছুদিন ভারতবর্ষে থাকবো আর যুদ্ধ জয় করবো না, তো ফিরে যাচ্ছেন কেন? আরও এগিয়ে চলুন ভারতবর্ষের উপর দিয়ে। সেকেন্ডার বলছে এই দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। মানে এটা একটা বিরাট কথা। এই গ্রিক সৈন্যরা যা শিক্ষা পেল ভারতবাসীর কাছে, যা শিখলো বা দেখলো, আর হয়তো যুদ্ধ সম্ভব নয়, নতুন করে আবার সৈন্য সাজাতে হবে। কি আশ্চর্য সেনাপতি! মেসিডন থেকে, সে গ্রিসের রাজধানী মেসিডন থেকে রাজ্য জনপদ তিনসম পদ দলে দলিত করে চলে এসেছে, ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছে। ধূমরাশি মানে ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছে, ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্যকে। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয় বাহিনী বীর পাদভরে কম্পিত হয়েছে। এত সৈন্য এসেছে আমার সঙ্গে, তাদের বীররা তাদের পায়ে যেন পদদলনে আর কি কম্পিত হয়ে গেছে। নিয়তির মতো দুর্বল, হত্যার মতো কয়াল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের ওপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় সফর অর্থাৎ যুদ্ধ জাহাজ অবাধে চালিয়ে গেছি, কিন্তু বাধা পেলাম এই প্রথম এই শতদ্রু নদীর তীরে, এই পুরুর কাছে। এবং সময় চন্দ্রগুপ্তকে ধরে অ্যান্টিগোনাসে প্রবেশ। অ্যান্টিগোনাস হচ্ছে ওর গুপ্তচর বা এরকম কিছু, ঠিক আছে? মানে রাজাদের তো গুপ্তচর থাকে বা অনেক কিছু থাকে, অ্যান্টিগোনাস আমাদের। এবার চন্দ্রগুপ্ত নাম অনুসারে যে গল্প লেখা হয়েছে, সেই চন্দ্রগুপ্ত হাজির হলো। সেকেন্দার বলছে কি সংবাদ অ্যান্টিগোনাস, ও কে, কাকে ধরে নিয়েছো? অ্যান্টিগোনাস বলে গুপ্তচর। সেলুকাস তখন সেনাপতি, সে কি? সেকেন্দার বলছে গুপ্তচর। অ্যান্টিগোনাস বলছে আমি দেখলাম যে এক শিবিরে পাশে বসে নির্জনে শুষ্ক তালপাতায় কি লিখছিল, আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। দেখুন তো এই গুপ্তচর কিনা আসল লুকিয়ে লুকিয়ে লিখছিল।
সেকেন্দার বলছে, কি লিখছিলে যুবক, সত্য বলো। চন্দ্রগুপ্ত বলছে, সত্য বলবো রাজা ধীরাজ। দেখো সম্মান দিচ্ছে। ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখেনি। আবার আলেকজান্ডারকে যেন তার ইতিহাসটা, আগেকার যে বর্ণনা তিনি দিয়েছিলেন সেটাকে আবার মনে করিয়ে দিল। সেকেন্দার আবার সেলুকাসের প্রতি চাহালেন। কেন চাহালেন বলতো? ওই যে বলতে চাইলাম, যে বলছিলাম না একটা জাতি বটে, সেই জন্য আর কি সেকেন্দার সেলুকাসের ওই তাকালো। পরে চন্দ্রগুপ্তকে কহিলেন, উত্তম কথা, বলো কি লিখছিলে। চন্দ্রগুপ্ত বলছে, আমি সম্রাটের বাহিনী চালানো, বাহ্য রচনা প্রণালী, সামরিক নিয়ম, এইসব মাস অবধি কাল ধরে শিখছিলাম। কার কাছে? সেকেন্দার জিজ্ঞাসা করছে। চন্দ্রগুপ্ত বলছে, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে এই সেনাপতির কাছে। সেকেন্দার বলছে, সত্য সেলুকাস? সেলুকাস বলছে, হ্যাঁ স্যার সত্য। তারপর চন্দ্রগুপ্তকে বলছে, তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করিয়া যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। অর্থাৎ সেই স্থানে আর থাকবে না, চলে যাবে। সেই পত্রে যা শুনেছিল তাল পাতার মধ্যে লিখে রাখছিল, কীভাবে যুদ্ধ চালনা করতে হয়। চন্দ্রগুপ্ত তো অনেক কষ্ট করেছিল আমরা জানি, তাকে চাণক্য সাহায্য করেছিল বলেই ধর্মানন্দকে হারাতে পেরেছিল আমরা জানি। তাই এই যুদ্ধ শিখতেও অনেক শিখতে হয়, তাই বীরের কাছে শিখতে গিয়েছিল। মানে কীভাবে বীরের কাছে তো সম্ভব নয়, তার সেনাপতির সঙ্গে যোগাযোগ করে কিন্তু সে শেখার চেষ্টা করছিল। বলছে আমি লিখে নিচ্ছিলাম। সেকেন্দার বলছে, কি অভিপ্রায় লিখে রাখছিলে? চন্দ্রগুপ্ত বলছে, সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, আর সেকেন্দার সঙ্গে যুদ্ধ করে কেউ পেরে ওঠে না। তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম। আমার বৈমাত্রার ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি বলছিলাম না একটু আগে নন্দ রাজাকে হারিয়েছিলেন, সেই নন্দর কথা এখানে আবার ফিরে পেলাম। আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। তারপর শুনলাম ম্যাসিডনের ভূপতি অদ্ভুত বিজয় বার্তা, মানে একদম সুন্দর একটা বর্ণনা দিলেন। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদী গিরি দুর্বার অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুলারবি পুরুকে পরাজিতও করেছেন। কুরু ছিল কিন্তু আর্য কুলারবি। হে সম্রাট, আমার ইচ্ছে হলো যে দেখে আসি সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখি, অর্থাৎ চোখের উপর পত্র দেখে আর কি, চোখে ইশারা দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুকিয়ে আছে আমার খুব দেখার ইচ্ছা হলো, তাই আমি এসেছি। আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে, তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা গ্রহণ করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার হিত রাজ্য পুনর উদ্ধার করা, অর্থাৎ আমার নন্দ রাজা যে দখল করে নিয়েছে আমার সম্পত্তি, সেটা আমি দখল করবো, আমার অন্য কোনো আশা নেই, এই মাত্র। সেকেন্দার সেলুকাসের পানে আবার চাইলো, তাকালো, অবাক হয়ে যাচ্ছে কি শুনে। সেলুকাস বলছে, আমি এরূপ বুঝি নেই, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্টি লাগতো। অর্থাৎ সেকেন্দার জানতে চাইলো তুমি শিখিয়েছো বা এরকম শেখানো তোমার ঠিক হয়েছে, এরকম কিছু বলতে চাইছিল আর কি, সেই জন্য তাকালো। সেলুকাস আবার উত্তর দিল, আমি এরকম কিছু বুঝি নেই, যুবকের চেহারা কথাবার্তা আমার খুব মিষ্টি লাগতো। আমি সরল গিরিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম, বুঝি নেই যে বিশ্বাসঘাতক। আন্টিগোনাস বলছে, কে বিশ্বাসঘাতক? তখন মানে বলছে, সেলুকাস তুমি শিখিয়েছো, রাজার কৌশল শিখিয়ে দিয়েছো, যুদ্ধ বাহিনী কেমন চালাতে হয়। অ্যান্টিগোনাস সেলুকাসকে বলতে চাইছে কে এই বিশ্বাসঘাতক। সেলুকাস বলছে, এই যুবক না তুমি? সেলুকাস বলছে, অ্যান্টিগোনাস, আমার বয়স নামানো, পদবি মেনে চলো, অর্থাৎ তোমার চেয়ে আমি অনেক বড় পদে আছি, আমি হচ্ছে সেনাপতি, এটাই বলতে চাইলো। অ্যান্টিগোনাস বলছে, জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। সেলুকাস বলছে, অ্যান্টিগোনাস তরবারি বার করলো সঙ্গে সঙ্গে। মানে ওদের কিন্তু কথাবার্তা তখন অন্যভাবে চলে গেছে। অ্যান্টিগোনাস ক্ষিপ্র হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির মাথা লক্ষ্য করে তরবারি নিক্ষেপ করলেন। তথাধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজে তরবারি বার করিয়া আঘাত নিরূপণ করলেন। অ্যান্টিগোনাস তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্ত আক্রমণ করল। তা দেখো, ওকে কিন্তু সেলুকাসকে মাথা লক্ষ্য করে তরবারি ছুঁড়ে দিয়েছিল, তখন কিন্তু সেলুকাসের হাতে তরবারি বার করেনি, চন্দ্রগুপ্তের সঙ্গে সঙ্গে বার করে কিন্তু অ্যান্টিগোনাসের অস্ত্র আঘাত থেকে রক্ষা করে দিয়েছিল।
তখন ও কী করলো, অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে আক্রমণ করলো। সেকেন্ডার তখন সেই ঘটনাটা দেখে হতভম্ব হয়ে যাবে, নিরস্ত্র হও। সঙ্গে সঙ্গে অ্যান্টিগোনাসের তরবারি চন্দ্রগুপ্তের তরবারি আঘাতে ভূপতিত হলো। চন্দ্রগুপ্ত এমনভাবে তরবারি চালিয়েছে, তার হাত থেকে তরবারিটা পড়েও গিয়েছে, মানে ওই অ্যান্টিগোনাসের হাত থেকে। সেকেন্ডার বলছে অ্যান্টিগোনাস লজ্জায় শির মাথা নত করে বলছে, সেকেন্ডার বলছে অ্যান্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসন করলাম। মানে অহংকারের জন্য, যে রাজার সামনে তুমি এরকম ধরনের ঘটনা করলে, আমি তো দাঁড়িয়েছিলাম, তোমাকে ঔদ্ধত্য হয়ে গেছে। একজন সামান্য সৈন্য অধ্যক্ষ ছিল, এত দুস্পর্ধা আমি এতক্ষণ বিশ্বে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দুস্পর্ধা হতে পারে তা আমি স্বপ্ন অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম, তোমাকে এখান থেকে তাড়িয়ে দিলাম। অ্যান্টিগোনাসের প্রস্থান চলে গেল। সেকেন্ডার বলছে, আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সামনে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। তার মানে ও যে তথ্যগুলো দিয়েছে সেটা কোনো এখানে প্রমাণ হলো, মানে তেমন কিছু ঘটনা না, কিন্তু যেহেতু রাজার সামনে, সম্রাটের সামনে লাল চক্ষু দেখিয়ে অ্যান্টিগোনাসকে ভয় দেখিয়েছিল বা উদ্যুক্ত মেজাজ দেখিয়েছিল, সেটা কিন্তু শিক্ষা দিল। আর এই যুবক সম্রাট, চন্দ্রগুপ্ত ভয় বলছে, সম্রাট ভয় নয়, এমনি মানে সম্মান দিয়ে বলছে। সেকেন্ডার বলছে, তোমায় যদি বন্দি করি? চন্দ্রগুপ্ত বলছে, কি অপরাধের সম্রাট? সেকেন্ডার বলছে, আমার শিবিরে তুমি শত্রু গুপ্তচরে প্রবেশ করেছো, এই অপরাধে। চন্দ্রগুপ্ত বলছে, দারুণ কথা, দেখো, এই অপরাধে ভেবেছিলাম যে সেকেন্ডার সাহেব বীর, দেখছি তিনি ভীরু, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত হয়েছে, আর তাতেই তিনি ত্রস্ত, তিনিই ভয় পেয়ে গেলেন। সেকেন্ডার সাহেব এত কাপুরুষ তা ভাবি নাই। দেখো চন্দ্রগুপ্ত বলছে। সেকেন্ডার বলছে, সেলুকাস, ওকে বন্দি করো। ঠিক আছে। চন্দ্রগুপ্ত বলছে, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তরবারি বাহির করিও ফেলল। সেকেন্ডার তখন আনন্দে উল্লাসে হাসছে, চমৎকার চমৎকার। ছবিটা যেন সেরকমই দিয়েছে নাকি, চলো দেখি। যাও, তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। তুমি নির্ভয়ে তোমার রাজ্য ফিরে যাও, আর আমি এক ভবিষ্যৎবাণী করি, তুমি মনে রাখো। তুমি তোমার হিত রাজ্য, অর্থাৎ যেটা নন্দ রাজারা কেড়ে নিয়েছে বা হিত রাজ্য হারিয়ে গেছে তোমার, সেই রাজ্য তুমি উদ্ধার করবে, তুমি দিগ্বিজয়ী হবে। যাও বীর, তুমি মুক্ত। মহান মানুষ, সে দেখলেই বুঝতে পারে, বলে না ভালুক চেনে শাঁখ আলু, আর মানে জহুরি চেনে রতন আর কি। তাই বীর বুঝতে পারলো কে কত বড় বীর, তাই তাকে ভবিষ্যৎবাণীও করে দিল যে তুমি দিগ্বিজয়ী হবে, যাও বীর, তুমি মুক্ত। একটা মহান মানে মানুষের কথা আমরা পড়লাম। হয়তো এটুকু পড়ে আমাদের অনেক কিছু জানতে পারবো না, আরও অনেক কিছু বললে জানতে পারবো। খুব ভালো গল্প একটা। এবার ডিসক্রিপশনে লিঙ্ক রাখবো, লিঙ্কে ক্লিক করবে, তোমরা কিন্তু পরবর্তী ভিডিও পেয়ে যাবে, অনুষ্ঠানগুলো সব পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।